এক রাতের জন্য কত চাই? 300 দিতে হবে। বেশি ডিমান্ড করছেন বলে মনে হচ্ছে না। এর আগে কোনো পুরুষ আমায় দেখেও নি ভালো করে। আর আপনি কি না বলছেন বেশি হয়ে গেছে। আমার টাকাটার অনেক প্রয়োজন, তাই আমার সবথেকে বড় সম্বলটাও আজ বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দেব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটার আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না, মানুষ খারাপ ভাববে। রাতের বেলায় গাড়ি করে কোথায় যাচ্ছি এই নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এতক্ষণ কিছুই বুঝতে পারিনি মনে হয়, এখন সব বলি আপনাদের। তাহলে ছেলেটির নাম নীরব, ওরফে রাইহান রেফাট। নীরব শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতির নেশা আছে তার ভেতরে ছোট থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে, তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করল। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনও নীরবের। তার তো কাঁচা মাংসের প্রয়োজন, নামের না। এসব একপাশে রেখে দিলে নীরব নিতান্ত একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটি সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছি। আজ কেন জানি মনটা খুব শুভ্রতায় ভরে উঠেছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধ ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে আকাশটার কি ভেবে যেন মন খারাপ হয়ে গেছে। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠেছে। ভাবতে ভাবতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসেই মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রায় রাত 8টা বেজে ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেলে তার তো আসার মাত্র আর 30 মিনিট বাকি। একটা কল দিয়ে দেখি। ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলাম। 2বার বাজার পরেই রিসিভ হলো। ওই পাশ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পাশ থেকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? ওই পাশ থেকে আপনি সালামের উত্তর দেবেন ভাবিনি, তাই। নীরব: ওহ আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? ওই পাশ থেকে বাসা থেকে বেরোলাম মাত্র। নীরব: আচ্ছা, তো অপেক্ষায় আছি, আইসে কল দিয়েন একটা, বাই। ওই পাশ থেকে আল্লাহ হাফেজ। কল কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মেয়েটা টাকার জন্য আমার কাছে তার সবথেকে দামি জিনিসটা বিক্রি করছে। আজ আমার কাছে টাকা আছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী কেন, বারবার কানে বাজছে। এসব ভাবতে ভাবতে খেয়ালই করিনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই দেখি 9টা বেজে 20 পেরিয়েছে। পরক্ষণে মেয়েটির কথা মাথায় আসলো। এত রাতে, তাও বাইরে যে ঝড় বইছে, কিছু হয়ে যায়নি তো? সাথে সাথেই কল দিলাম। আপনি যেই নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আমি আর কিছু না ভেবে বেরোলাম গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটিকে একা আসতে দেওয়া উচিত হয়নি বলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম। কিছু দূর যেতেই দেখি একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে আমার গাড়ির সামনে এসে পড়েছে। আমি একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলাম। মেয়েটা আমার পেছনে এসে আমাকে বাঁচান প্লিজ তোতলাতে তোতলাতে বলল। বাহ, কি সুন্দর, এত সুন্দর দুটি চোখ। এর বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ। মেয়েটা আমার হাতে ধাক্কা দিয়ে মায়াজনন কণ্ঠে বলল, আমাদের মাঝে না ঢুকে চলে যায় এখান থেকে, দেখ আমরা কতগুলো, বলেই এগিয়ে আসছিল ছেলেগুলো। ছাতাটা একটু ধরেন তো, এবার আয় তো, তোদের জন্য কম করে হলেও একটা বরাদ্দ না হলে পালা। গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে। আপনাকে অনেক ধন্যবাদ নীরব। এত রাতে বাইরে কি করছেন? একটা কাজ আছে, এমনিই অনেক দেরি হয়ে গেছে। এই নিন আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। কি ছাতা? নিতে নিতে আমি বললাম। কোনো উত্তর না দিয়ে চলতে লাগলো। কোনো চুক্তি আছে কি কারোর সাথে? আপনি কি করে জানলেন চুক্তির কথা? পিছু ফিরে অবাক হয়ে বলল নীরব।
আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল ৩,০০০-এর, কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে নীরব। আপনার দেরি দেখে কল দিয়েছিলাম, কল ঢোকেনি, তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবেই। বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইল চার্জও নাই, তাই বন্ধ হয়ে গেছে নীরব। আচ্ছা আচ্ছা, এখন গাড়িতে ওঠা যাক, ভিজে যাবেন তো। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। আচ্ছা, আপনাকে দেখে তো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আপনি কিছু না মনে করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটা অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম, চাকরিটা হারিয়েছি, দিন 10 হতে যাচ্ছে। বাসায় খাবার জোগানোর টাকাও নাই, ঔষধ কিনব কিভাবে বলে কান্না করে দিল। আপনার পরিবারের আর কেউ নাই নীরব? মা আর ছোট একটা বোন আছে, এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। চোখের পানি মুছতে মুছতে বলল। আর কি বলবো ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছি, আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছি। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। এমন কোনো দিন হয়নি, আজ কেন এমন হচ্ছে? মেয়েটার পরনে একটা কালো বোরকা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটি যেন শুধু আমাকে নয়, আমার ভেতরটাকেও গ্রাস করে ফেলছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলোর সামনে এসে গাড়ি হর্ন দিতেই দারোয়ান এসে গেট খুলে দিল। নীরব, এবার নামুন গাড়ি থেকে, এসে পড়েছে। এত বড় বাড়ি, আমার ভয় করছে। এমন বাড়ি ভুতুরে মুভিতে দেখেছি। ভয় কেন পাচ্ছেন? আমি আছি তো সাথে, চলুন আমার সাথে। আচ্ছা, ভয় ভয় নীরবের পিছু পিছু গেলাম। জীবনে যে নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনার ঘোর কাটিয়ে তিনি বলে উঠল, নীরব, এখানে বসেন। আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে, শরীরের সব কাপড় যায়, গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। ভাবতে ভাবতে উঠে হাঁটতে লাগলো মেয়েটি। এই যে, দরজাটা খোলেন। কেন, কি হয়েছে? তোতলাতে তোতলাতে ভয় ভয় বলল। আরে টাওয়ালটা নেওয়ার জন্য বললাম। না লাগবে না, যদি কিছু করে। দরজা খুললে সে মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে, বলে টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম, দরজা খোলার। এই নিন, এইগুলো খেয়ে নেন। না, আমি খাবো না, এসব আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছু নেই, আমি ঘুমের ওষুধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ওষুধ খাওয়ানোর কি আছে? খাবারগুলো সামনে রেখে বললাম। আমি একবার তাকিয়ে দেখে নিলাম, এখানে সবাই ফাস্ট ফুড খাবার, আর ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলেছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ। তিনি চাইলে এখন আমার সাথে যা ইচ্ছে করতে পারে। এইসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে, তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এগুলো খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়েও দেখেনি, আর আপনাকে দেহ বিলিয়ে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছে করছে, মনে মনে বলল। এখনো মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে? আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি। মনে মনে বললাম, এই যে, এবার কি মুখে দেবেন নাকি এইভাবেই রাত শেষ করে দেবেন? আমি কারো সামনে কিছু খেতেতে পারি না। কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন, আমি খাওয়া শেষ করে সাথে সাথে আপনাকে ডাক দিই মনে। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। ধুর, কিছুই হলো না। কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন, খাওয়া শেষ করে বলল। সিগারেট হাতে নিয়েই ঘরে ঢুকলাম। এই, আপনি ধূমপান করেন? চেঁচিয়ে বলে উঠলাম। হ্যাঁ, তো নীরব? ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনো? সিগারেট হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমার নাম মাহফুজা আক্তার নীরব। ও আচ্ছা, মাহফুজা, আপনাকে আমি একটা নামে ডাকতে পারি কি? কি নাম শুনি আগে? নীরব, আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমারই নাম, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন রেডি হন, অনেক কথাই বলে সময় শেষ করে ফেলেছি। দেখুন, এমনিতেই 11টা বেজে গেছে। নাবিলা, কি করতে হবে, কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি। বলেই ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম এক টানে। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছে। মেয়েটার চোখ দুটি ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসে হচ্ছে আরও। এত সুন্দর মায়া ভরা মুখ তার, চোখ দুটি আমার চোখে রাখলে কি হয়?
নীরব, আমার চোখের দিকে তাকান। নাবিলা, আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল। নীরব, আমি আপনাকে তাকাতে বলেছি, তাকাবেন মানে তাকাবেন। নাবিলা, জি। কিছুটা ভয় পেয়ে তাকালো। নীরব, এখন হাত বাড়ান। নাবিলা, কেন? কেন? ভয়ের তো। গলায় তোলাতে তোলাতে বলল। নীরব, দিতে বলেছি দেন, বেশি কথা আমার পছন্দ না। নাবিলা, হ্যাঁ দিচ্ছি, হাত বাড়িয়ে। নীরব, এটা আপনার জন্য। হাতে একটা খাম দিয়ে বলল। নাবিলা, কি এটা? নীরব মুচকি হেসে বলল, খুলেই দেখুন। নাবিলা খুলে দেখে বলল, কাজ শেষ করার আগেই টাকা? নীরব, কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন, বলে চলে আসতে লাগলাম বারান্দাতে। নাবিলা, কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? নীরব, চাঁদের গায়ে দাগ লাগাতে নেই, বারান্দা থেকে বললাম। বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে। গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলার কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। একা চাঁদ আর একা আমি, দুজনে মিলে কত করেছি পাগলামি। আমার মন ভালো থাকুক আর খারাপ, চাঁদটা এজেছিল আমার নিত্য রাতের সঙ্গী। আজকের মেঘলা আকাশ হাওয়ায় চাঁদটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পেছন ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজ আমার ঘরেই বসে আছে। আমার সব ভাবনার ছেদ ঘটিয়ে একটা মধুর স্বর ভেসে আসলো। নাবিলা, এই যে শুনছেন? আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, হ্যাঁ রেডি হয়েছেন? নাবিলা, কি রেডি হব? নীরব, সব কিছু পরে নেন। নাবিলা, সব তো পরাই আছি, কিছু তো খোলাই হয়নি, শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। নীরব, ও সরি, সব যেন ভুলিয়ে ফেলছি। নাবিলা, জি। নীরব, আচ্ছা চলুন। নাবিলা, কোথায় যাচ্ছেন? নীরব, আপনার আম্মুর সব ঔষধ কেনা লাগবে তো নাকি? নাবিলা, কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না। আপনি চুপ করে আসেন তো, বেশি কথা না বলে গাড়িতে তো ওঠেন। নাবিলা, আচ্ছা, মুখ বেঁকিয়ে বলল। নীরব, এই যে গাড়িতে উঠবেন নাকি? নাবিলা, দরজা খুলতে পারি না তো। নীরব, দরজা খুলে দিয়ে, এই নেন, এইবার ওঠেন প্লিজ, কথা না বাড়িয়ে। নাবিলা, হ্যাঁ উঠছি। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। দারোয়ান গেট খুলে দিল। নাবিলা, আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, বাহিরে তাকিয়ে সব কিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তার চোখের দিকে তাকিয়ে আজ তো একটা জীবন পার করে দেওয়া যাবে। নীরব, নাবিলা, আপনি কি সব ঔষধের নাম জানেন? নাবিলা, সবগুলোর নাম তো জানি না, কয়েকটা নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সবথেকে বেশি দরকারিগুলোই কিনতাম, আর ওইগুলোই তো মনে আছে। নীরব, আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? নাবিলা, মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ওষুধ নাই বাসায়, শুধু ঘুমের ওষুধ ছিল, ওইটা খাওয়ানোর পরেই বাসা থেকে বেরিয়েছিলাম, আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে। নীরব, আচ্ছা ঠিক আছে, বলে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর জেলার সবথেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামল। নীরব গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এই যে আসুন আমার সাথে। নাবিলা, হ্যাঁ এখানে কেন আসলেন? রোগীকে? নীরব, আরে পাগল, আসেন তো, কথা না বলে। হেঁটে চলে যেতে যেতে বললাম। নাবিলা পেছনে পেছনে হাঁটতে লাগলো। একটা ওষুধের দোকানে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বললাম, নীরব ওষুধের নামগুলো বলেন। সে ওষুধের নাম বলছে, আর আমি ওর দিকে তাকিয়ে দেখছি শুধু। নীরব, আপনার আরও কিছু বাকি আছে কি নেওয়া? নাবিলা, না আমার প্রায় শেষ। নীরব, আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে। নাবিলা, জি কি নেবেন নেন, আমার শেষ। নীরব, আমাকে কিছু মাইগ্রেনের জন্য ওষুধ দিয়েন তো। সেলসম্যান, ভাই সব দিয়ে দিয়েছি। নীরব, মাইগ্রেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া, আর প্রাইসটা বলো। সেলসম্যান, আচ্ছা ভাই, ভাই মোট বিল 2570 টাকা। আপনার ওষুধগুলো আলাদা গুনব? নীরব, টোটালি ঠিক আছে, আলাদা হিসেব করা লাগবে না। নাবিলা, এই নিন টাকা। খাম থেকে 3টি 1000 টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে লাগলো। নীরব, এই না, ওনার কাছ থেকে টাকা নেবেন না, আমি পে করছি। অনলাইন পে করার ওয়ে নেই? সেলসম্যান, এই যে এইদিকে স্ক্যানার আছে। হাত দিয়ে দেখিয়ে দিল। আমি স্ক্যান করে টাকা পাঠিয়ে দিয়ে বললাম, নীরব দেখুন পে হয়েছে। সেলসম্যান, জি টাকা এসেছে। নীরব, ধন্যবাদ। এই যে নাবিলা, চলুন। নাবিলা, হ্যাঁ আমার কাছে তো টাকা আছে, এখন আমি বিল দিতে পারতাম। নীরব, চুপ, এই নিয়ে আর কথা না, চুপ করে গাড়িতে উঠে বসুন, আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দেবেন, আমি গাড়ি চালাচ্ছি।
নাবিলা ওর বাড়ির রাস্তা দেখিয়ে দিল। প্রায় মিনিট 30 পর নাবিলার কথা মতো ব্রেক কষলাম। তাদের বাসার সামনে ঘুটঘুটে অন্ধকার। নাবিলাকে গাড়ি থেকে নামালাম। নাবিলা গাড়ি থেকে নেমে বলল, ঘরে চলুন, এতটা পথ এসেছেন, ঘরে তো আসা যায়। নীরব, আজ না, অন্য কোনো দিন আসব, এমনিতেই অনেক রাত, এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে। নাবিলা অভিমানীভাবে বলল, গরিবীর ঘর বলে আসতে যাচ্ছেন না? নীরব, এই না, এমন ভাববেন না। নাবিলা, আচ্ছা ঠিক আছে, চলুন। এক প্রকার বাধ্য হয়ে নাবিলা, আচ্ছা আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন, আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে, বলেই চলে গেল ঘরের ভেতরে। নাবিলা, বাইরে এই যে অন্ধকার, যেন কিছুই দেখা যাচ্ছে না, তার উপরে মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখনই দিয়ে যেতে হবে। এরা এখানে থাকে কিভাবে? এসব ভাবতে ভাবতেই ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো। আমি এখনও দাঁড়িয়ে আর একটু সময় অপেক্ষা করলাম না, ঘরের ভেতরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে দেখলাম একটা পিচ্চি মেয়ে কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম। নীরব, খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। নাবিলা, আজ ওষুধ খাইনি তো, তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে। নীরব, তারপরেও আমার মনে হয় আপনার আম্মার একবার ডাক্তার দেখানো। এরই মাঝে পিচ্চি মেয়েটি বলে উঠল, আপু আপু, আম্মা খুব পানি চাচ্ছিল, আমি পানি এনে দিয়েছি, পরে তোমাকে ডাকছিল, তারপর আর কথা না বলে ঘুমিয়ে গেছে আপু। আম্মা কি আর ঘুম থেকে উঠবে না? বলে কান্না করে দিল। নাবিলা, এমন বলে না আম্মু, একটু পরে পরেই উঠবে, কান্না করিস না, পিচ্চিটাকে জড়িয়ে ধরে বলল। নীরব, আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার, আপনার আম্মাকে ধরে তুলুন আমার সাথে। ওনার হাতে ধরে বললাম, নাবিলা একটু আমার কথা শুনুন, হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে, এত টাকা তো নেই, যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ওষুধ কিনে শেষ হয়ে যাবে। আর হসপিটালে? নীরব, আমি যা বলছি তাই করেন। আপনি ধরেন আমার সাথে, এই বুড়ি তুমি আমাদের সাথে আসো। দুজনে নাবিলার আম্মুকে ধরাধরি করে গাড়িতে তুললাম। নাবিলা ঘরে তালা মারতে গেল। নীরব, এই বুড়ি এইখানে এসে বসো। আর নাম কি তোমার? আমার পাশের সিটের দরজা খুলে দিয়ে পিচ্চিটাকে বললাম। মেয়েটা এখনও চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকায় একবার আর একবার নাবিলার দিকে। পিচ্চি, আপু, এটা কে গো? নাবিলা, তোমার ভাইয়া লাগে, তোমাকে নাম জিজ্ঞেস করছে, বলো নাকে, আর এখানে বসো। আমার সাথে বসিয়ে দিয়ে দিল। নীরব, নাবিলা আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রেখো। তোমার নাম কি গো বুড়ি, বললে না পিচ্চি? মাইশা। আমার নাম মাইশা, আপনার নাম কি? নীরব, আমার নাম রাইহান রিফাত। নীরব, তুমি রিফাত ভাইয়া বলেই ডেকো। গাড়ি চালাচ্ছি। মাইশা, রিফাত ভাইয়া, এটা কি গাড়ির ট্যাব? স্ক্রিন দেখিয়ে বলল। নীরব, এটা ট্যাব, এটাতে গান বাজে, গান দেখা যায়, আরও অনেক কিছু। নাবিলা, মাইশা এসব ধরে না, চুপ করে বসে থাক। ধমক দিয়ে। মাইশা বলল, কি হচ্ছে, আপনি ওকে বকছেন কেন, সে এখনও ছোট। গাড়ি ব্রেক করে বললাম, এবার নামুন, এসে গেছে হসপিটালে। নেমেই একটা ট্রলি এনে আন্টিকে হসপিটালে ঢোকালাম। ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগেই ভর্তি করতে হবে, তাই রিসেপশনে নাবিরাকে ডেকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই ডক্টর ভর্তি করছেন। নীরব, হ্যাঁ, এই নেন রিসেপশনের ভর্তির পেপার। ডক্টর, আমি ওনাকে দেখেছি, দুটো পরীক্ষা করা লাগবে, একটু পর নার্সকে পাঠিয়ে দেব, আপনারা ওনার পাশের কেবিনে থাকুন। নাবিলা ওর মায়ের পাশে বসে আছে, আমি মাইশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলাম। দেখলাম কেবিনে নার্স তা আন্টির রক্ত নিয়ে বের হয়ে গেল। নীরব, নাবিলা এখানে খাবার আছে, খেয়ে নিন কিছু, অনেক দৌড়াদৌড়ি করেছেন আজকে। নাবিলা, পরে খাবো, মাইশা কিছু খেয়ে নে। মাইশা, আমিও তোমার সাথেই খাবো আপু। নীরব, ও আচ্ছা, বুঝে গেছি, আপনি মাইশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি, এসে নক করব দরজায়। আমি বের হয়ে গেলাম, ডক্টরের কেবিনে আসলাম। ডক্টর কেবিনে নাই। পেছন থেকে বলে উঠল কেউ, কিছু দরকার? ঘুরে দেখলাম ডক্টর। নীরব, কি হয়েছে, পরীক্ষা শেষ হয়নি? ডক্টর, আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে শরীরে, ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পরপরই, আর ওনার ব্লাডে ইনফেকশনও ধরা পড়েছে। নীরব, এখন এর সমাধান কি, ওইটা বলেন। ডক্টর, আপাতত ব্লাডের ব্যবস্থা করেন, আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি, আর আমার মনে হয় না ওনাকে অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাডি ইনফেকশন, এটা আস্তে আস্তে শরীরের সব রক্ত নষ্ট করে ফেলবে, তারপরেও হয়তো অপারেশন করে কিছুদিন বেশি বাঁচানো যেতে পারে। নীরব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, আর ব্লাড গ্রুপটা বলেন। ডক্টর,
এই যে রিপোর্টের ফাইলটা এখানেই আছে, আপনি দেখে ম্যানেজ করেন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলাম। নীরব, হয়েছে আপনাদের? নাবিলা, আসেন। আমি গিয়ে বসে পেপারগুলো থেকে দেখে নিলাম। রক্তের গ্রুপ বি পজিটিভ। আরে, আমারও তো বি পজিটিভই। নাবিলা, কিসের পেপার এগুলো? আমার হাত থেকে নিল। নীরব, আন্টির রক্তর প্রয়োজন, বি পজিটিভ। নাবিলা, আমার তো এ পজিটিভ, এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? নীরব, আমি আছি তো, চিন্তা করবেন না, বলে চলে আসলাম। নীরব, ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে, আমার রক্তই বি পজিটিভ, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর, আচ্ছা, আপনি কেবিনে যান, আমি আসছি। আমি কেবিনে এসে বসলাম। নাবিলা, রক্ত জোগাড় হয়নি? আমাকে উদ্দেশ্য করে বলল। নীরব, হয়েছে, একটু পর ডক্টর নিয়ে আসবে। নাবিলা, আচ্ছা, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। নীরব, হ্যাঁ আছে, বললাম না, চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। আমি চাঁদ খুব ভালোবাসি, তাই চাই না আপনি আবার কোথাও অর্থের জন্য দাগ লাগাতে যান। এরই মাঝে ডক্টর আর নার্স কেবিনে ঢুকতে দেখে নাবিলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। ডক্টর, আপনি শুয়ে পড়ুন আর হাতটা শক্ত করুন, আমার উদ্দেশ্যে বলল নীরব। ঠিক আছে, বলে শুয়ে পড়লাম। রক্ত যাওয়া চলছে। নাবিলা, আকস্মিক ঘটনায় সে যেন আকাশ থেকে পড়ল। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো ভাবেইনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চায়? খারাপ লোক হলে কি এমন কাজ করত, নাকি আমি ওনাকে নিয়ে ভুল চিন্তাভাবনা করছি? যেই পুরুষ আমার সব কিছু পেয়েও আমার কিছুই করল না, উল্টো আমাদের বিপদে এগিয়ে আসলো। ছি, ভদ্রলোক না হলে এতক্ষণে আমি হয়তো অন্য ৮-১০টা মেয়ের মতোই হয়ে যেতাম। এসব ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে আমি বলে উঠলাম, নীরব, আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা, আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পরে স্যালাইন এবং রক্ত দেবে, আপনারা ওনার সাথে থাকবেন। নাবিলা, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না নীরব। ছি ছি, আন্টির কোনো ছেলে নেই, ওনার ছেলে থাকলে তো সেই করত। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বার আছে, কল দিয়েন। নাবিলা, কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে আছে সেই সন্ধ্যার পর থেকেই। নীরব, আচ্ছা, এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসেপশন থেকে কল দিয়েন। নাবিলা, আচ্ছা ঠিক আছে। নীরব, আমি এখন যাই, আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নিয়েন। নাবিলা, আপনিও সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। নীরব, বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়া যেন ক্রমশ বেড়েই চলেছে। ভাবতে ভাবতে বাংলো তো না গিয়ে বাসায় আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম 3:58। বাসায় ঢুকতেই দেখি দরজার ভেতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে উপরে উঠতে যাব, তখনই আব্বা, কটা বাজে এখন? রাগী হয়ে বলল। মা, থাক না, এত রাতে এসব বলে কি হবে? আব্বা, তুমি চুপ থাকো, তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কি করছে তা তুমি জানো? নীরব, আসলে বাবা, আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রোগী। আব্বা, থাক, আর বলতে হবে না, আমাকে বাংলোর দারোয়ান সব বলেছে। নীরব, সত্যি বাবা, আমি হসপিটালে ছিলাম এতক্ষণ, এই দেখুন ব্লাড ডোনেট করার রিসিভ। আব্বা, হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও, আর যেন এসব না শুনি, আর দারোয়ানের কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে, বলেই চলে গেল। সাথে সাথে মাও চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় গায়ে এড়িয়ে দিতেই ঘুমে বিভোর হয়ে গেলাম। ওইদিকে নাবিলা তার মাকে স্যালাইন দেওয়ার পর মায়েশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘণ্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তেই ঘুম থেকে উঠে একবার ওর মার মলির মুখটার দিকে তাকিয়ে বাইরে চলে আসলো। এসে কিছু খাবার কিনে আবার চলে গেল কেবিনে, গিয়ে মায়েশাকে তুলে সকালে নাস্তা করালো। এর ভেতরে রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা স্যালাইন দিয়ে গেল। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। নীরবের ঘুম ভাঙার নাম নেই। একটা কলের শব্দে আমার ঘুম ভাঙল। হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। কিছু না ভেবে কলটা ধরলাম। নীরব, হ্যালো। অচেনা, কেমন আছো নীরব? নীরব, ভালো, আপনি কে? অচেনা, কণ্ঠ শুনে বুঝতে পারছো না? একসময় তো নিয়মিত কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীরব, তুমি? নীরব, মৃদুলা, কেমন আছো? নীরব, ভালোই আছি। মৃদুলা,
আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? নীরব। দেখো, আজাইরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? আমাকে ক্ষমা করা যায়? নীরব ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুখ তো আকাশে উড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দাও, আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলেই খুশি হব। বাই। কল কেটে দিলাম। মৃদুলা, একজনের রিকোয়েস্টের নামটি ব্যবহার করলাম। আমার প্রাক্তন নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল। বছরখানিক হলো। এতদিন পর আবার আমার জীবনে আসতে যাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঠিক করিনি? হঠাৎ রাতের কথা মনে হলো। নাবিলা, মাইশা ওরা তো হসপিটালে, কোনো খোঁজ নেওয়া হয়নি পরে। তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব, মা বলল খেয়ে বের হতে, না হলে বাবার আবার রাগারাগি করবে। তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে। রুমে ঢুকেই দেখি মাইশা বসে আছে। আমাকে দেখে বলে উঠল, মাইশা, রিফাত ভাইয়া, দেখো আমার আম্মু ঘুম থেকে উঠছে, আমার সাথে গল্প করেছে, আমি তোমার গল্প বলেছি। নীরব। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? আন্টি, ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু একটু ভালোই আছি আগের থেকে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আমাদের খারাপ সময় তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছ। আস্তে আস্তে। এইটুকু বলতেই হাঁপিয়ে গেছেন। নীরব। এইসব কি বলছেন? আপনি আমার মায়ের মতো, আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করত। আন্টি, তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুক্রিয়া। এখন আপনি রেস্ট নিন আন্টি। মাইশা, তোমার আপু কই? মাইশা, আপু তো বাইরে গেল একটু আগে কি যেন আনতে। নীরব। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছ? আর তোমার আপু? মাইশা, আমি খেয়েছি সকালে, আপু খাইনি। নীরব। তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে? ভেবে ঘুরে বের হতে যাব, দেখলাম নাবিলা কেবিনে ঢুকছে। আমাকে দেখে অবাক হয়ে, নাবিলা, কেমন আছেন? নীরব। আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? নাবিলা। আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি। নীরব। ও আচ্ছা, কই গেছিলেন এখন? আপনাকে কল দিতে বলেছিলেন না? নাবিলা। ঔষধ আনতে গেছিলাম, ভাবলাম আপনি এমনি ভোরে বাসায় গেলেন, আপনার ঘুমের প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। নীরব। আচ্ছা, এখন চলুন আমার সাথে। নাবিলা। কোথায়? আর আম্মাকে ঔষধ খাওয়াতে হবে? নীরব। আচ্ছা, খাওয়ানোর পরই আসেন। নাবিলা। আচ্ছা, দাঁড়ান। নাবিলা চলে গেল ঔষধ নিয়ে। আন্টিকে ঔষধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো নাবিলা। চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। মাইশা সব বুঝতো না। নীরব। চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসব, আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। মেয়েরা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথা যেন ভুলেই গেছে। জানি না, হয়তো মুখও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে একটি টেবিলে দুজনে বসলাম। ওর জন্য খাবার অর্ডার করার পর সে বলছে সে খেতে পারবে না। আমি অস্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখেছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে। আর অনেক জোড়াদৌড়িতে সে রাজি হয়। তাই এখানে খাবে না, তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম। বসে লজ্জামাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়েই মুখ নিচে নামিয়ে আস্তে করে খেতে লাগলো। অন্য একজনের সামনে খেতে তার দ্বিধা হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। তার মুখ দেখেই বুঝতে পারছি। তাই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম। নীরব। আন্টি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে। নাবিলা। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে মনমরা হয়ে আছে। নীরব। সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আশা করি আজ রাতেই অপারেশন হয়ে যাবে। নাবিলা। না, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছে ছোট হতে চাই না, এক নিঃশ্বাসে বলল নীরব। তাহলে কি দুদিন পর আবার কারো সাথে চুক্তি আবদ্ধ হবেন? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। নাবিলা। এমন প্রশ্ন শুনে সে চোখ নিচের দিকে করে বসে আছে। ভাবিনি হয়তো এমন কিছু বলবো। আমি স্পষ্ট দেখেছি নাবিলার চোখের কোণের পানি। ইচ্ছে করছে মুছে দিতে, কিন্তু সেই অধিকার কি আছে আদৌ? হয়তো নেই। তাই আবার বলতে শুরু করলাম। নীরব। নাবিলা,
চোখের পানি মুছুন। আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিন। নাবিলা, এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। নীরব, আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন। কাল আপনার একটা সিভি আমাকে দিন, আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো দিন, আমি বানিয়ে নেব। নাবিলা, আচ্ছা এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। নীরব, আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসে আরও একটা খাবারের পার্সেল নিয়ে বিল পে করে নাবিলাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মায়েশা পানি খাচ্ছে। নীরব, মায়েশা, এই নাও, এটা খাও, আর কিছু খেতে ইচ্ছে করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। নাবিলা, এটা তো আপনার জন্য এনেছেন তাই না, ওকে কেন দিচ্ছেন? নীরব, আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি, আর আমি খেয়েই এখানে এসেছি, আবার কেন খেতে যাব এসব? নাবিলা, আমি তো ভাবছি আপনার জন্যেই। মায়েশা, ভাইয়া এটা অনেক মজা, আমি আগে কখনো খাইনি। খেতে খেতে বলল। সামান্য ফ্রাইড রাইসের সাথে মাটন পেয়ে এত খুশি, হয়তো রেস্তোরাঁর খাবার বলে বুঝতে পারছে না এটা তেমন আহামরি কোনো খাবার না। হয়তো খেয়েছে আগে কিন্তু বুঝতে পারছে না, আবার হতে পারে খায়ও নি। এই শহরে মুরগির মাংস কিনতে এখন মধ্যবিত্তরা হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। নীরব, আচ্ছা নাবিলা, আমি বিকেলে আসব, রেডি থাকেন, সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। নাবিলা, আচ্ছা। নীরব, আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলেই বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম হসপিটালে। গিয়ে নাবিলাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে হসপিটালে যাওয়ার পথে গাড়ি থামালাম। নাবিলা, এখানে নামালেন যে, কি হয়েছে? নীরব, আপনিও নামেন, একটা সিডি বানানো লাগবে। দুজনে গিয়ে সিভি বানিয়ে নিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পথে ডক্টরের সাথে দেখা। তিনি জানালেন 9টায় নাবিলার মাকে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিলা একসাথে কেবিনে ঢুকলাম। দেখি আন্টি আর মায়েশা গল্প করছে। আমাদেরকে দেখে, আন্টি, কিরে মা, কই গেছিলি? নাবিলার উদ্দেশ্যে বললেন। নাবিলা, মা, একটু বাসায় গিয়েছিলাম, কিছু কাগজ আর মোবাইলে চার্জার আনতে ভুলে গিয়েছিলাম, চার্জ নেই মোবাইলে, তাই সেটাও আনতে গেছিলাম। আন্টি, ও আচ্ছা। বাবা, তোমার নামটাই জানা হয়নি ভালো করে, আমাকে উদ্দেশ্য করে বললেন। নীরব, জি আন্টি, আমি রায়হান ফ্রিফাত নীরব। আন্টি, সুন্দর নাম তোমার মতোই। নীরব, আচ্ছা এখন রেস্ট নাও, 9টায় আপনার অপারেশন, তা এখন আর কথা না। আন্টি, অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি রে মা? নাবিলা, মা, ইনি টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি, তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থাও করে দেবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে। আন্টি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা, ঈশ্বর হয়তো আমাদের সাহায্যের জন্যেই তোমাকে পাঠিয়েছে, আমাকে উদ্দেশ্য করে বলেন। নীরব, হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। নাবিলা, হ্যাঁ মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করল। মায়েশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভেতর থেকে সে অসুস্থ হয়ে যাবে ভেবে। মায়েশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে দিয়ে রাতের জন্য দুইজনার খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা পর্যন্ত নিয়ে দিয়ে আসলো। এখন মায়েশাকে জড়িয়ে ধরে কান্না করছে। মায়েশাও কিছু না ভেবেই হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগল। আমি এগিয়ে গিয়ে নাবিলার উদ্দেশ্য, নীরব, এ যে আপনি যদি ভেঙে পড়েন মায়েশার কি হবে? নাবিলা আমার দিকে তাকিয়ে চোখ মুছতে লাগল। নীরব, নিজেকে শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথায় নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল। প্রায় 1.5 ঘন্টা পর আন্টিকে কেবিনে শিফট করল। ডক্টর আমাকে ডাকলেন। আমি গেলাম। ডক্টর, মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দ্বিতীয় পর্ব আসবে, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।